আমাদের পুরো খামার খালি। আপনি তো তার কয়দিন আগে ভিডিও করে আসছিলেন, দেখে আসছিলেন না কতগুলো গরু ছিল? সবগুলো গরু মারা গেছে, মাত্র একটা গরু বেঁচে গেছিলো। সবগুলো ডেথ, একটা গরু সে বেঁচে গেছে আমার। একটু মানে জাস্ট ওয়ান ডে, নট লাইক 2-3 days, জাস্ট ওয়ান ডে ফিনিশ ফর এভরিথিং। এটা না দেখলে কেউ বিলিভ করবে না। যদি ভিডিও করতাম তাহলে ধরেন এই জিনিসগুলো মানুষ বিলিভ করতো। আমি ডক্টর ফিরোজ স্যার, ডাক্তার মেহেদি হাসান স্যার, আরও অন্য যারা ছিলেন আউট অফ সিটি, তাদের সাথে কনসাল্ট করেছে, কোনোভাবে এখান থেকে আমরা মুক্তি পাইনি, কেউ না। যাদের খামার হয়েছে কোনোভাবে না। দুই একটা লোকের এখানে একটা বিষয় বুঝতে পেরেছি, যে গরুগুলো একটু গাভিন ছিল, বাচ্চা দেয়নি দুই একটা, মানে লাস্ট গাভিন বা ভালো রোগ প্রতিরোধ, এই মাত্র গরুটা বেঁচে গেছে, বাকি সব গরু মারা গেছে আমাদের। ষাঁড় গরু তো বডি রেজিস্ট্যান্ট ভালো থাকে, গাভী ছিল, ষাঁড়ও টিকে নেই। ওখানে ফ্ল্যাগবি ছিল একটা, তারপরে একটা সাইওয়াল সুন্দর বাচ্চা ছিল, দেখছেন তো আপনি, সব মারা গেছে। তো ধরেন যার কাছ থেকে আপনি ঘাসটা নিয়েছিলেন, তাকে আপনারা বলেন? তাকে ধরেছিলাম, ধরার পর সে বলছে কিছু টাকা আমাদেরকে দিবে, পরে সে আর পালাই গেছে। একটা সময় লুটের চরে মানে বসিরা ব্রিজের ওপরে বিশাল সুন্দর একটা খামার ছিল, আইডল ছিল, এবং জাভেদ ভাইয়ের হাত দিয়ে বা জাভেদ ভাইয়ের মাধ্যমে বাংলাদেশে প্রায় আমার জানার মধ্যে 50 থেকে 60টা বড় বড় খামার গড়ে উঠেছে। তার ভিতরে আমার পরিচিত একটি বড় গড়ে উঠেছে, যেখানে এখন 500-600 গরু আছে। প্রচুর খামারি ভাইদেরকে তিনি সুন্দর পরামর্শ দেন, ভালো উপদেশ দেন, কাউকে গাভী সংগ্রহ করে দেন, কাউকে বকনা সংগ্রহ করে দেন, কাউকে আবার বিক্রি করে দেন কুরবানির সময়। মোটামুটি জাভেদ ভাইয়ের সাথে যারা সম্পৃক্ত সবাই কিন্তু উপকৃত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জাভেদ ভাইয়ের এখন খামারটি নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব মর্মাহত হলাম, এটা জানতে চাচ্ছি খামারটা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে খামার একটা ইমোশনের জায়গা, যেটা হচ্ছে নিজের সন্তানের মতো। তো দীর্ঘদিন আমি অনেকভাবে যুদ্ধ করে গেছি ঘাস নিয়ে, কারণ ঘাসের জমি না থাকলে খামার করাটা সবচেয়ে ডিফিকাল্ট। আর আমার যে খামারটা এই মুহূর্তে বন্ধ হওয়ার একটা বড় কারণ ছিল ঘাসের সমস্যার জন্য। আমি লুটেশ্বর থেকে চলে আসি ঢাকা উদ্যানে, আমার ফ্রেন্ড আলিবাবা অ্যাগ্রো, যেটা এর আগে একটা প্রতিবেদন দেখিয়েছিলেন বাইজিদ ভাই, তো ওনাদের সাথে আমাদের অ্যানিমেলগুলো অ্যাড করা হয়েছিল 2022 সালের দিকে। তো ইনফ্যাক্ট 2024-এ এসে আমাদের খামারের ঘাসের কারণে, নট অনলি আমাদের খামার, এরকম আরও 50টি খামারে ঘাসের জন্য মোস্ট অফ দ্য গরু ডেথ হয়ে গেছে। এটার জন্য নিজেকে নিজে দোষী করি, যে আমরা যদি ঘাসটা নিজেরা করতাম তাহলে মনে হয় এই দিনটা দেখা লাগতো না। যারা আমরা বাইরে থেকে ঘাস কিনি, যেরকম ঘাসটা 3 দিন আগে ইউরিয়া সার দিয়েছিল আমাদেরকে, তারা বলেনি যখন ইউরিয়া সারটা দেওয়া হয় মিনিমাম 10 to 15 days ওয়েট করা লাগে। তো এই জন্য আমার গরুগুলো তখন মাত্র বাচ্চা দিল, তো যখন গাভী বাচ্চা দেয় তখন ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বডিতে কমে যায় এবং অনেক কমে যায়, এবং গরুগুলো খুব সফট থাকে। আমার একসাথে গরু 9টা গরু বাচ্চা দিয়েছিল উইদিন 15 days to 20 days-এর মধ্যে, এবং মোটামুটি সবগুলো দুধে চলে আসছিল। আর মার্চের 6 তারিখ থেকে আমাদের খামারে গরু ডেথ হওয়া শুরু হয়। 11 তারিখের মধ্যে আমাদের টোটাল ওই খামারে 32 অ্যানিম্যাল ডেথ হয়েছে, শুধু আমাদের একটি খামারে। আর তারপর এখানে আছে আপনার শিকদার আছেন, তারপর আরও অনেক বড় বড় খামার যাদের নাম বলা যাবে না, তাই বলতে পারছি না। এরকম আরও 15-20টা খামারে সব মিলে 500 থেকে 700 গাভী মারা গেছে। শুধুমাত্র একটা লোকের থেকে আমরা ঘাস নিয়েছিলাম, যারা নাকি ঘাস বিক্রয় করে, যাদেরকে এই ঘাসগুলো দিয়েছিল সব খামারে এইটা হয়েছে। তো আপনি বলুন ভাই, একটা খামারে কত ঘাস দিতে পারে? কারণ ওরা একটা জমিতে যখন ঘাস বীজ সার দিয়েছিল মোটামুটি 3-4-5 বিঘা, ওরা ঘাসের ব্যবসায়ী করে। আর আমাদের ঢাকা উদ্যান বেরিবাদে আমরা মোস্ট অফ দ্য খামারির ঘাস কিনে খাওয়াই। তো এইটা ছিল আমার জন্য সবচেয়ে বড় লস। আর খামারের যে বন্ধের বিষয়টা বলি, আমি 2022 সালে আমার খামার মোটামুটি ভালো ছিল, জাস্ট আমরা দুধটাকে একসাথে ট্যাগ করে মিষ্টিতে যাওয়ার কারণেই আমরা আমার খামারের গরুগুলো আমরা ওই খামারে নিয়ে গেছিলাম। ওইখানে ভালো ছিলাম, খারাপ বলবো না, আলহামদুলিল্লাহ সবই ভালো ছিল। ওই দুর্ঘটনা যেরকম বঙ্গবাজার পুড়ে গেছে, কৃষি মার্কেট পুড়ে গেছে, এটা একটা দুর্ঘটনা। বাট এটার জন্য বলবো যে আমাদের একটা জায়গায় আমরা আফসোস করি যে আমরা যদি নিজেরা ঘাস করতাম তাহলে মেবি বলতে হবে গরুগুলো মরতো না। ঘাস
আসলে আমাদের একটা নুরুল আমিন স্যার বলতেন, ঘাস নাই তো গরু খামার করার দরকার নাই। হ্যাঁ, ওই কথাটা আমি সব ডাক্তারাই বলে ঘাস নাই তো গরু খামার। আবার অনেকে এত বেশি পাগল, ঘাস কিনে নিব, সাইলেজ কিনে নিব, দানাদার দিব, খড় কিনে খাওয়াবো, তারপরও তারা গরু খামার। দেখেন, আমি নাম বলতে চাই না, অনেক খামারে আছে সাইলেজ নামে উল্টাপাল্টা জিনিস তৈরি করে খাওয়াচ্ছে। নাম বলবো না, উল্টাপাল্টা জিনিস যে সাইলেজ বানাচ্ছে, ইমপ্লিমেন্ট কার উপর করে? আমরা গিনিপিগ হয়ে গেছি, যারা আমরা খামার দিয়েছি আমরা গিনিপিগ হয়ে গেছি। আমরা গিনিপিগ হয়েছি, সাইলেজ মার্কেটে আসছে, কিসের সাইলেজ জানি না, খাওয়াচ্ছি, সস্তা পাচ্ছি 1 টাকা, খাওয়াচ্ছি। গরুর গ্রোথ বাড়তেছে, এটার মধ্যে হরমোনাল দিচ্ছে কিনা কি দিচ্ছে আপনারা জানেন না। আপনি খাওয়াচ্ছেন, আমরা গরু মোটা হচ্ছে, বাট গরুটা ফিট হচ্ছে কিনা পারফেক্টলি সেটা দেখতেছি না আমরা। আজকে যদি বলি বাইরে সাইলেজ তৈরি করে যে প্রক্রিয়াতে আমাদের মানুষে সেটা ঠিক মতো হচ্ছে কিনা কে যাচাই করবে? এই ম্যানেজমেন্টই নাই। ঘাস 12-13 সালে যখন প্রথম সাইলেজের এটা শুরু হয়, তখন কিন্তু সাইলেজ বিক্রির জন্য কিন্তু শুরু হয়, নিজেদের সেভের জন্য করা হয়েছে। নিজেদের মানে যে ভুট্টাটা নষ্ট হয়ে যাচ্ছিল খেতে, দুর্যোগ আবহাওয়াটাকে সাপোর্ট করার জন্য সাইলেজ। আর এখন কি হয় যে এখন ভুট্টা এখনো লাগানো হচ্ছে, এখনই সাইলেজ নো ইজ নট গুড জব। এটা আমি ভালো কাজের মধ্যে পড়ে না। আমি মনে করি যারা আপনার সাইলেজ চাচ্ছেন তারা বলেন যে ভাই আমার ভুট্টা কাটছেন না, এটা আমাকে এখন পাঠান। আজকে যে ভুট্টাটা কেটেছেন সেটা আমাকে দিয়ে দেন, আপনি আমাকে ওই সাইলেজের দামটাই নেন, আপনি ওইটা খাওয়ান, ওটা বেনিফিট বেশি হবে। সাইলেজ গন্ধ হয়ে যায়, গরু বাধ্য হয়ে খায়। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, যদি আপনাকে বেঁধে ময়লা প্লেটে খাওয়া দেয় আপনি বাধ্য হয়ে খাবেন। গরুকে আপনি ওইভাবে খাওয়াচ্ছেন সাইলেজের মধ্যে রস চলে আসে, একটু আরও কিছু দেওয়াতে টেস্ট পায় না। আমি তো এক জায়গায় এক ভিডিওতে দেখছিলাম যে সাইলেজের ভিতরে প্রচুর পরিমাণে পোকা, মানে নিচের দিকে তাকালে কালো 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 মানে সহস্রাধিক পোকা বেয়ে বেড়াচ্ছে। তো তারপরে কি হলো, আমরা যখন এটা দিলাম, দেখলাম ফেসবুকে ইউটিউবে শুরু হয়েছে পোকা নাকি প্রোটিন, পোকা নাকি গরুতে খাইলে প্রোটিন হয়। হ্যাঁ, প্রোটিন। আমি বলতেছিলাম যে ভাই তোরেও খাওয়াতে হবে, তোর পরিবারেরও খাওয়াতে হবে। না, পোকা প্রোটিন এখন চায়নারা না 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 এখানে আমি একটু ব্যাখ্যাটা ক্লিয়ার করি। চায়নার লোকরা পোকা খায় প্রোটিন, বাট সবার জন্য সব প্রোটিন গ্রহণযোগ্য না। আপনার প্রোটিনের সোর্স তো আরও অনেক কিছুতে আছে। কেন আপনার ডাউল দেন ভেঙে, ইউ ওয়ান্ট টু, আপনার প্রোটিন দরকার, আপনার ডাউল ভেঙে দেন, এটা প্রোটিন। আপনার সরিষার খোল দেন প্রোটিন, সয়াবিনের খোল দেন প্রোটিন, তিলের তেল দেন প্রোটিন। আপনার প্রোটিন, রাইট প্রোটিন কার জন্য কোন প্রোটিনটা দরকার, হ্যাঁ, যেরকম আমাদের প্রোটিনের সোর্স কি মাংস থেকে আসে, আমিষ থেকে আমরা প্রোটিনের সোর্স পাই কারা, মানব দেহের জন্য। আর মানব দেহের জন্য পোকাটাও প্রোটিন হয়। এটা হচ্ছে বিপদকালীন সময়। আমি যখন সার্ভাইভিং করতে যাব, কোথাও কিছু পাচ্ছি না, তখন একটা পোকা খাই, আমি প্রোটিনের সোর্সটা আমার বডিতে দিলাম, বাট নট রেগুলার লাইফের জন্য পোকা আমার জন্য অ্যাকসেপ্টেবল না। উল্টাপাল্টা কথা বলে। আমার এইখানে যেগুলো আমাদের টোটালটা কাউন্ট করি তাহলে অলরেডি 70+, আমারই 30+ অ্যানিম্যাল লস। আমাদের তো 32টা মতো গাভী বাছুর টাছুর 32টা লস হয়েছে। ধরেন আমারই 30 লাখ টাকার উপর লস হয়েছে আমার খামারে। আর ভাইয়ারও গেছে এরকম 40+, আমাদের ফিরোজ ভাইও এই গরু মরার কারণে ওনারও খামারটা বন্ধ হয়ে গেছে অলরেডি আমাদের দুইজনেরই। হ্যাঁ, আমাদের দুইজনের খামার বন্ধ। সাফা এগ্রো আপনাদের বলা হয়নি, সাফা এগ্রো নতুন করে লঞ্চ হচ্ছে কলাতিয়াতে। সে তো নতুন করে লঞ্চ হচ্ছে, সেটা আমরা সামনে যাবো। রাইট টাইম টু টাইম ভিডিও, শিওর। কিন্তু আমরা যে লুটের সরে যে সাফা এগ্রো দেখছিলাম সেটা না, সেটা আমরা বন্ধ করে দিচ্ছি ব্রাঞ্চটা। এত সুন্দর একটা জায়গা, এক পাশে খামার, এক পাশে তোর মানে রাখালদের থাকার জায়গা, মাঝখানে একটা ওপেন জায়গা ছিল। আমরা যে বসতাম বিকালবেলা, যে আলাদা একটা মজা। আমরা টেলিভিশনে কাজ করার পরে আবার কিন্তু বসে থাকতাম, সবাই একটু আড্ডা মারতাম, গল্প করতাম, খুব ভালো লাগতো। না, এখন যে খামারটা করেছি এটাও এরকম আরও সুন্দর প্লেসে, ওইটা আরও ওপেন প্লেস, চারদিকে একদম গ্রিন আপনি একটা এনভায়রনমেন্ট পাবেন, যেটা হচ্ছে চারদিকে আছে আপনার ক্ষেতের জমি, ধানের জমি আছে। আমরা অ্যাকচুয়ালি খামারটা নিয়েছি ঘাসের জমির জন্য। এটা বলে রাখি যে আমরা কেন কলাতে গেলাম, এখানে আমাদের গরু লস হয়েছে, আমাদের লুটের চরে ঘাস বন্ধ হয়ে গেছে, চারদিকে দেখলাম আমরা ঘাস সোর্স করতে পারছিলাম না। আর প্রতিদিন বাইরে থেকে ঘাস কিনে খাওয়ালে গরুকে পোষাচ্ছিল না। কলাতিয়া জাস্ট ওই যে ইসলাম হসপিটালের সাথে একদম মেন রোডেই। হ্যাঁ, যখন আপনি তো এখন বাবা, যখন আপনার খামার থেকে গরু মারা গেল, বাছুর মারা গেল, খবর শুনছিলেন, তখন ভাবতেছিলেন
আমি রোজা রেখেছিলাম। রাত 3টার দিকে যখন আমার প্রথম গরুটা মারা যায়, ফার্স্ট অ্যানিম্যালটা, আমার পাশে আমার কসাই দাঁড়া ছিল, বলতেছিল যে ভাই জব করে দেই, আপনি 1,80,000 টাকার মতো মাংসের দাম পাবেন। তেমন সেটা আমার সন্তানের মতো, এটার গলায় ছুরি দিতে পারবো না আমি। সন্তানের মতো এটা আমার সন্তানের মতো, আমার সন্তানের মতোই পালছে। এটা যে যার বোনটা 4 লাখ টাকা বিক্রি করেছিলাম, ওই গরুটা যেটা 32 কেজি দুধ দিয়েছিল, ওর মা এই যে গাভীটা মারা যাচ্ছে সেটা 32 কেজি অলরেডি দুধ হয়েছে। যেটা 4 লাখ টাকা বকনা বিক্রি করলাম না, তারই ছোট বোন এটা। ছোট বোনটা হ্যাঁ, এটা তার ছোট বোন, ওই গরুর পরের বাচ্চাটা এটা। আমার কোনো গরুকে আমি জব করতে পারিনি ওইভাবে করে। লাস্টে 3-4টা গরু ছিল, আমাকে মানে এই মানে একসাথে সবটা গরু মারা যায়? একসাথে মারা যায়নি। কয়দিনের ভিতরে গরুগুলো সব মারা 5 ডেজের মধ্যে, 5 দিনের মধ্যে? 5 দিনের মধ্যে আমাদের, 5 দিনের ভিতরে 32টা গরু মারা হ্যাঁ গেছে? আমাদের অলমোস্ট আমরা 3 লক্ষ টাকার উপর স্যালাইন কিনেছিলাম। একটা গরু পরে একটা উঠে, এটা যদি ভিডিও করতাম তাহলে মানুষ মনে হয় না যে চোখের পানি ধরে রাখতে পারতো। আমি রোজা রেখে ধরেন এই 24/7 মানে 24 ঘন্টায় ভেবেছিলাম, আমি মানে নিতে পারছিলাম না মানসিকভাবে। 32টা গরু আপনার মারা গেল 5 দিনের মধ্যে? আমাদের পুরো খামার খালি। আপনি তো তার কয়দিন আগে ভিডিও করে আসছিলেন, দেখে আসছিলেন না কতগুলো গরু ছিল? জি। সবগুলো গরু মারা গেছে, মাত্র একটা গরু বেঁচে গেছিলো। সবগুলো ডেথ, একটা গরু বেঁচে গেছে আমার। শুধু একটু ঘাস খাওয়ায়, ইউরিয়া একটু মানে জাস্ট 1 ডে, নট লাইক 2-3 days, জাস্ট 1 day ফিনিশ ফর এভরিথিং। এটা না দেখলে কেউ বিলিভ করবে না। যদি ভিডিও করতাম তাহলে ধরেন এই জিনিসগুলো মানুষ বিলিভ করতো। আমি ডক্টর ফিরোজ স্যার, ডাক্তার মেহেদি হাসান স্যার, আরও অন্য যারা ছিলেন আউট অফ সিটি, তাদের সাথে কনসাল্ট করেছে, কোনোভাবে এখান থেকে আমরা মুক্তি পাইনি। কোনোভাবে মুক্তি? কেউ না, যাদের খামার হয়েছে কোনোভাবে না। 2-1টা লোকের এখানে একটা বিষয় বুঝতে পেরেছি, যে গরুগুলো একটু গাভিন ছিল, বাচ্চা দেয়নি 2-1টা, মানে লাস্ট গাভিন বা ভালো রোগ প্রতিরোধ, এই মাত্র গরুটা বেঁচে গেছে, বাকি সব গরু মারা গেছে আমাদের। ষাঁড় গরু তো বডি রেজিস্ট্যান্ট ভালো থাকে, গাভী ছিল, ষাঁড়ও টিকে নেই। ওখানে ফ্ল্যাগবি ছিল একটা, তারপর একটা শাইওয়াল সুন্দর বাচ্চা ছিল, দেখছেন তো আপনি, সব মারা গেছে। এটা অনেক কষ্ট ছিল আমার হোল লাইফে। এই যে মুখে হাসি, গাবা থাকে, হাসে কি করে? তা আমি তো, আমার তো দেখার আঘাত অবাক। শোনেন, হাসিটার কথা বলে আমি ওদের কথা মনে পড়লে আমার চোখে পানি থাকা করতে পারি না। আমি ওইটা আমার জীবনে যদি আমার অনেক বড় বড় প্রতিষ্ঠান অনেক লস হয়েছে, কোটি কোটি টাকা লস হয়েছে। আমি যেই আফসোসটা হয়নি আমার গাভীর জন্য, তার চেয়ে বেশি আফসোস। আমার এমন 2-3টা বড় বড় প্রজেক্টে আমার অনেক টাকা লস হয়েছে। আমি ওই আফসোসটুকু আমার বিন্দুমাত্র হয়নি, বাট আমার গাভীর জন্য যে আফসোসটা হয়েছে, সেটা আমি যদি আল্লাহ মাফ করে, ওই যে আমাদের ঘাস সাপ্লাই যদি ওই মতো আমার সামনে থাকতো, পরে আমার মেরে ফেললো, আমার আফসোস হতো না। ভাগ্য বলো সে আমার সামনে আসে না। আর নিজের সন্তান যখন মানে পড়ে যাচ্ছে, সে আউট অফ কন্ট্রোল, বিষের ক্রিয়ার কারণে সে ধুম পড়তেছে, পুরো বডি চলে যাচ্ছে, এর চেয়ে কষ্ট আর কিছু নাই। নিজের মাথার মধ্যে পাও নিয়ে রাইখা সারা রাত স্যালাইন দিছে, পুরা শরীর ভিজা। রাত্রেবেলা স্যালাইন শেষ, এখানে সিএনজি এলাকায় ফোন দিয়ে স্যালাইন আনাইছি। এই ফিরোজ ভাই সকালবেলা উঠে কোথায় থেকে মেডিসিন নিয়ে আসছে, মেহেদি ভাই গেছেন, আমাদের যে রফিক ভাই, মধুয়াজি রফিক ভাই, অনেকে আসছেন দেখতে। এই কষ্ট কাউকে বলে বোঝানোর মতো না। আর কিছুদিন আগে যে আমাদের মেবি মনে হয় রাজশাহী বেল্টের দিকে এক খামারের এরকম গরু মারা গেছিল, তখন আফসোস লেগেছিল। এই দিনটা আমরা দেখেছি, ঠিক আজও এই কষ্টটা কাউকে বুঝতে পারছি না। একদিকে তো আপনার অর্থ, দুদিকে হচ্ছে যে কোলের পিঠে করে যে বাচ্চাগুলো বড় করেছে, তারা মা হয়েছে, দুধ দিচ্ছে, পুরো জেনারেশনটা লস হয়ে গেছে আমার। আমি কি আমেরিকান ডেয়ারি থেকে যে বীজগুলো নিয়ে যেভাবে ডেভেলপ করেছিলাম আমার খামারটাকে, যে জাতগুলো উন্নয়ন করেছিলাম, আমার ধারণা ছিল যে আমার নেক্সট জেনারেশনগুলো 40+ মিল্ক আসবে। আমি সেভাবে এদেরকে, এত বিপদ গেছে আমার, আমি কোনোদিন আমার গাভীর বিক্রি করার কোনো পরিকল্পনা রাখি না। আপনি দেখছেন বাইজিৎ ভাই, কত লোকে আমাকে অফার দিচ্ছে, হাই প্রাইস বলছেন, কেন আমি বিক্রি করবো, এগুলো আমার সন্তানের মতো। মৃত্যু একমাত্র ওদেরকে আমার থেকে দূরে নিতে পারছে, অন্য কিছু না।
একমাত্র মৃত্যু ওদেরকে আমার থেকে দূর করছে, অন্য কোনো কিছুই আমাকে সরাইতে পারেনি ওদের থেকে। মাঝে মাঝে বসে ভিডিও দেখি, খুব কষ্ট লাগে। মরার পর গুলো এগুলো নদীতে ফেলে দিয়েছেন নাকি কবর দিয়ে রাখছেন? না, ওইখানে বালুর মাঠ ছিল, ওগুলো কবর দেওয়া হয়েছে। কবর দিয়ে রাখছেন। কবর দিতে এগুলো অনেকগুলো টাকা খরচ হচ্ছে আমাদের। না, আপনার আরো খরচ হইলে যদি বেঁচে থাকতো তাই তো কোনো অসুবিধা ছিল না। না, বেঁচে থাকাটার বিষয়টা তো একটা অন্যরকম একটা বিষয় ছিল আমাদের জন্য। এটা যাক, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমাদের গাফলতে এটাই যে আমরা বারবার বলি খামার করার আগে ঘাস করেন, এটাই আফসোস আমার। এই আফসোসটা জায়গা কোনোদিনই জায়গায় মাফ করতে পারবো না। সাইলেজ কিনে পাবো না, দানাদার খাওয়াবো, খড় কিনে খাওয়াবো, খড় ভালো। ঘাসের জন্য তার আমি বলবো ইন বিটুইন ফর সাইলেন্স টু খড় ভালো। খড় ড্রাই থাকে, খড়টা ভিজান, খিজা চিটা গুড় দেয়া আস্তে ধীরে নিজে খাওয়ান। কেন ময়মনসিংহ লোক খাওয়াচ্ছে না, খড় দিয়ে গরু পালছে না? ওইটা একটা দুইটা গরু, আপনার লার্জ আকার ইজ নট পসিবল। লার্জ আকারের গরুতে এবং কম দুধের গরুর জন্য ঠিক আছে, বেশি দুধের গরু খড় দেওয়া সার্ভাইভিং সম্ভব না। এতে কি হয় আমি জানি না, একজন পালতেছেন আমাদের সাভারে, এই গাজীপুরের দিকে একজন বড় ভাই আছেন, দেখি তারা ইউটিউবে, সে বলছে আমার গরুকে ঘাস খাওয়ায় না। ছোটোকাল থেকে একটা হ্যাবিটে নিয়ে আসছেন, তো তার জন্য মনে হয় সম্ভব এটা। আর যে গরুগুলো ঘাস থেকে তৈরি হচ্ছে তারা ঘাস ছাড়া বাঁচবে না। এই 32টা গরুর আনুমানিক দাম কেমন ছিল? 32টা গরু অলমোস্ট 70 লাখের উপর দাম ছিল, 70-80 লাখ টাকা, 80 লাখ টাকা, ছোটো বড় মিলে ছিল। তো 80 লক্ষ টাকা। এই যে সময়টা যাচ্ছে লাস্ট 2-3 বছর ধরে যে সময় যাচ্ছে, বৈষয়িক মন্দা, তারপরে বিভিন্ন জায়গার কর্মসংস্থানহীনতা, তারপরে গোখাদ্যের দাম, এত বেশি গোখাদ্যের দাম, তার ভিতরে আপনারা টিকে ছিলেন। বিশেষ করে আপনি যে দুধটা হতো দেখতাম বিকালবেলা সব আশেপাশের লোকজন ওঠে লাইন ধরতে বিকালে দুধটা নেওয়ার জন্য। আমার ওইটা দেখে খুব আনন্দ লাগতো যে আর যাই হোক এখানে একটা গরু খামার হওয়াতে এই আশেপাশের মানুষ তাদের বাচ্চাদেরকে একটু খাঁটি দুধ খাওয়াতে পারছে। রাইট, অ্যাকচুয়ালি আমরা খাট আপনি তো একদম সেই খামারের ভিতর থেকে দুধ দুয়াইতো আর সবাই কেউ হাঁড়ি পাতি, কেউ জগ, কেউ বোতল নিয়ে আসতো, আপনি ভরে ভরে দিয়ে দিতেন। হ্যাঁ, আপনি দুধ কখনো মানে ফ্রিজে ঢুকাতেন না, না না, আমাদের গরম দুধটাই মানুষদেরকে দিয়ে দিতেন। আরেকটা কথা বলবো যে যারাই খামার করবেন, রিকোয়েস্ট আমার কাছে, ফিড থেকে দূরে থাকেন। ফিড আপনার গরুকে ভালো কিছু রেজাল্ট দিবে না। আপনি বাজারে যে রেডিমেডগুলো হ্যাঁ, ফিড রেডিমেড যে ফিডগুলো আছে, ফিড কেন বলি, ফিড বলেন যে গরুর স্বাস্থ্য হয়, দুধ দিবে, বাচ্চা দিবে, সবার জন্য সব খাদ্য নয়। এইটা সবার আগে, কেউ ব্রয়লার খায় সার্ভাইভ করতে পারে, কেউ দেশি মুরগি খাওয়া সার্ভাইভ করতে পারে না। অতএব আপনার গরু কি আপনি বুঝবেন, আপনার কাকে কীভাবে পালতেছে সেটা বুঝে আপনি তার ফুড মেনুটা রেডি করবেন, খাদ্য লিস্টটা তৈরি করবেন। তো ধরেন যার কাছ থেকে আপনি ঘাসটা নিয়েছিলেন তাকে আপনারা বলেন ঘরের তাকে ধরেছিলাম, ধরার পর সে বলছে কিছু টাকা আমাদেরকে দিবে, পরে সে আর পালাই গেছে। আসলে সেও তো আমরা বুঝি নাই। আর এরকম আমরা যেখানে 80 লক্ষ টাকার ক্ষতি, তাহলে ফিরোজ ভাইয়ের বলে 40টা লোক মারা গেছে। হ্যাঁ, আর একজনের হ্যাঁ হ্যাঁ, এত বড় ক্ষতি, সেই বা কিভাবে এটা কাভার করবে? না সেও গরিব মানুষ না, না, তার দোষ ছিল না। তার দোষ একটা জায়গায় যে কখনো কোনো ঘাস কেনার আগে যেহেতু ও অ্যানিমেল নিয়ে কাজ করে, তাকে এই ব্যাপারটা সচেতন হওয়া উচিত ছিল, টু বি অ্যালার্ট। আপনার ভিডিও নিয়ে কাজ, দ্রুত ঘাস বৃদ্ধি করার জন্য ইউরিয়া, বেশি বেশি সার দেওয়া। হ্যাঁ, এই জিনিসগুলো আমি থাকে। মানুষকে বলি না যে একটু ঘাসের খেতে ভাই বেশি বেশি গোবর দেন, ইউরিয়া নিয়ে দিয়ে দিলে হবে না? হ্যাঁ, কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়ার জন্য সবাই খুব পাগল থেকে খরচ করতে চায়। এর মধ্যে গোবর, যদি আমি 2 কেজি কেমিক্যাল ফার্টিলাইজার না দিয়ে 5 কেজি গোবর দিই, 1 ঝুড়ি গোবর দিয়ে দিই, গোবর তো আছে খামারে, সেটা দেবে না। আজকে যদি এটা গোবর দিতে বেশি বেশি করে, এত ক্ষতি হতো, কেমিক্যাল ফার্টিলাইজার না দিতে এত ক্ষতি হলো না। নাইট্রোজেনেক্স গ্যাস হতো গরুর, এটা যেটা ওষুধ খাওয়ালে রিমুভ হইতো, যেটা এটাতে হয়নি। প্রথম দেখেন আমরা কিন্তু ফ্যাটেনিং গরু ইউরিয়া খাওয়া, সেখানে কিন্তু গরু মরে না। না, ওইটা সিস্টেমটা বলেন না। এইখানে দেখেন যে কি অবস্থা। না, আপনি মোলাসেস, আপনি ইউরিয়া মোলাসেস খাওয়াচ্ছেন কীভাবে বলেন আমাকে?
ওরা প্রসেস করে পানি কুড়া খড় টড় দিয়ে 10 কেজির সাথে 10 কেজি খড়, 5 কেজি পানি, 2 কেজি কুড়া, তারপরে খোল, সব কিছু অল্প একটু। লবণ দিয়ে 10 কেজিতে আমরা বলি সর্বোচ্চ 200 গ্রাম, গাভীর জন্য হলে 100 গ্রাম। আচ্ছা আচ্ছা, সেটা তো আবার রেখে দিচ্ছে, মোলাসেসটাকে রেখে দিয়ে 4 থেকে 6 ঘন্টা। ওটার গ্যাস রিয়াকশন চলে না। আর কাঁচা ঘাসে তো এমনিই একটু গ্যাস তৈরি হয় নতুন ঘাসের মধ্যে। আর যে জায়গা থেকে উনি ঘাসটা এনেছিল সেটা হচ্ছে আপনার ধরেন টেনারি যে বর্জ্য পানিটা, সেই এলাকার ঘাস। এটার জন্যই বলি আপনাকে যে আমরা যখনই ঘাস সিলেক্ট করব এরিয়াটা সিলেক্ট রাখতে হবে। তাহলে এইখানে হলো দুটি গেছে, একটা হলো ইউরিয়া মানে কেমিক্যাল ফার্টিলাইজার, আরটা গেছে ট্যানারের বর্জ্য থেকে যে লেড, যে বড় ওয়াটারটা, জি 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 জি, এই যে একটা বড় ধরনের যে ইটা গেছে, এইটা গিয়ে মূলত কি দুইটা একসাথে কম্বাইন্ড হয়ে অনেক খারাপ হয়েছে। আমার মনে আছে 2-3 বছর আগে যে দুধে যে ইটা পাওয়া গিয়েছিল, সীসা পাওয়া গেছিল, সেটা কিন্তু এই ট্যানারির এই বা এই মানে কি বলে বর্জ্য থেকে, বর্জ্যের পানি দিয়ে উৎপাদিত ঘাসে, সেই ঘাসকে গরুর দুধে সীসা পাওয়া গেছে, হ্যাঁ না? বর্জ্য দিয়ে ঘাস চাষ, বর্জ্যের পানি থেকে ঘাস চাষ, সেই ঘাস গরুর খেয়ে সেই দুধে। স্যারের নামটা আমি ভুলে গেছি, যে স্যার এই সীসার কথা বলেছিলেন, ঢাকা ভার্সিটি স্যারের নামটা কি জানি, যে সীসার কথা বলছেন যে স্যার, ওই ডক্টর ফারুক স্যার। ডক্টর ফারুক স্যার রাইট কথাই বলেছিলেন, বাট ওনার কথাটাকে আমরা গুরুত্ব দেই নেই। সীসা বড় বড় যে খামারি আছে তাদেরটাতে বেশি পাওয়া গেছে, এবং ছোটো খামারি যারা নাকি ফিড খাওয়াইছে তাদেরটাতে। হরমোনাল যে ওষুধগুলো খাওয়াবে তার মধ্যে সীসার পরিমাণ পার্সেন্ট বের হবে। আপনি স্যার যে কথা বলছে সেটা আমি 100% এগ্রি করি। না, আসলে ফার্মেসি অনুসার ঢাকা ইউনিভার্সিটি পুরাতে এই ধরনের গবেষণাগুলো করে এবং স্যারের কথাটাকে অনেকে ভিত্তিহীন বলছে। একটা দুটো না, একের পর আরেক। আই নো স্যারের কথা অনেকে ভিত্তিহীন বলছে, অনেকে এটাকে গায়ে চাপায় নেয় অনেক অর্গানাইজার, বাট আমি স্যারকে রেসপেক্ট করে, স্যারের তথ্যটা রাইট ছিল। আমরা এটি নিয়েও কিন্তু টেলিভিশনে প্রতিবেদন করেছিলাম যে শুধু আমরা তো যে স্যারদের বিতর্ক হয়েছিল বেগুন, আই নো আমরা আসলে বলছিলাম শুধু বেগুন না, আমাদের এই সুয়ারেজের পানি দিয়ে যত ধরনের শাকসবজি, ফল, ধান, চা হোক না কেন, সব কিছুতে কিন্তু এই সীসা বা এই ক্রোমিয়াম পাওয়া যাবে। অর্থাৎ এই মানে সুয়ারেজের বর্জ্য বা এই ট্যানারির বর্জ্য বা ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য যে পানিতে যায়, এই পানি দিয়ে ঘাস বা কোনো ধরনের চাষবাস করা উচিত নয়। তা সত্যি, যেহেতু আপনি আমার বন্ধু মানুষ, বছর যখন শুনছিলাম, আমার শরীরটা খুব ভালো ছিল না, আরও দুটো অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম, টেলিভিশন চাকরি করছি, সাংবাদিকতার কারণে যাওয়া হয় নাই। ভাবছি যে একটা সময় বলবো, কিন্তু এত বড় একটা কষ্টের কথা কীভাবে যে আপনাকে জিজ্ঞেস করবো, ভাই সত্যি কথা বলে আমি এটা পারি না জিজ্ঞেস না, জিজ্ঞেস করবো, তখন তো আপনার বুকটা ফেটে যাবে। এটা অনেক কষ্ট ছিল আমার লাইফের। এটা এত কষ্ট ছিল যেটা আমি ওকে বলে বোঝাতে পারবো না। এই জায়গাটা আমি ডেইলি স্পেসলেস, আমি অ্যাকচুয়ালি কারোর শেয়ারও করতে চাই না। নিজের পায়ের মধ্যে আমার গরুগুলো মরছে, তো নিজের মানে কি বলবো, হাতের মধ্যে গরুগুলো মরছে, আমি যেটা চোখের সামনে একটা করে সন্তান মরতে ঠাস ঠাস করে পড়তেছিল, 32টা গরু চোখের সামনে মারা, এটা অনেক কষ্টদায়ক ছিল আমাদের জন্য। 32টা বাচ্চা দিয়ে, গাভী দিয়ে, সারা 6-7 বছরের পুরাতন গরু, তাই না? 6-7 বছর গরু খামারে গেলে আপনি যেভাবে তারা মাথা এগুয়ে দেয়। আমার ওই মোবাইলটা নিয়ে আমি দেখাইতে পারতাম যে গরুগুলো আমার কয়দিন আগেও আমি যখন খামারে গেছি বাচ্চার অবস্থায় যেভাবে আমাকে মানে ইয়ে করতো, তা যাক, সব আল্লাহ ভালো জানে, সুবহানাল্লাহ, আল্লাহর ভালো কিছু রাখছেন। যাক, খাবার আপনি ঘুরে দাঁড়াচ্ছেন, এবার কলাটিতে নিয়ে যাচ্ছেন। কলাটি আমি তো চিনি ভালো জায়গা, ওখানে প্রচুর পরিমাণে ঘাস আছে, আগে নিজে ঘাস চাষ করুন। আমরা ঘাসের যুগ নিয়ে আমি আগাচ্ছি। চাই না যে দ্বিতীয়বার আপনার এই ধরনের ঘটনা ঘটুক। পাশাপাশি যারা আজকে আমাদের ভিডিওটা দেখছেন তারা সবাই কিন্তু এখান থেকে একটা অভিজ্ঞতা নেবেন। আপনি একটু বলেন আমাদের দর্শকদের। আমি একটি কথাই বলবো, যারা নতুন করে খামার করতে চাচ্ছেন, আমার বারবার একটা রিকোয়েস্ট, নিজের ঘাস করেন, অন্যের ঘাসের প্রতি বিশ্বাস রাখবেন না। কারণ দেখা যাচ্ছে কেউ লোভে পড়ে ঘাসটাকে দ্রুত তৈরি করার জন্য ইউরিয়া বা অন্যান্য ফার্টিলাইজার ইউজ করবে, যেটা আপনার এনিমেলের জন্য হার্মফুল হতে পারে। তো ডেফিনেটলি আপনাকে নিজের ঘাস নিজে তৈরি করেই খামার করেন। আর সাইলেজ খারাপ না, সাইলেজ ভালো, বাট যখন আপনার কাছে কাঁচা ঘাস আছে, কেন সাইলেজের দিকে আপনি ঝুঁকছেন? যে সাইলেজ দিতে তাকে বলুন আপনি আমাকে কাঁচা ভুট্টাটাই কেটে দেন,
আমাকে সাইলেজ মেক করা দরকার নেই। আপনার সাইলেজ হচ্ছে, দেখেন বিদেশে সাইলেজ তৈরি করে যখন ওয়েদার খারাপ হয়, শীত প্রধান দেশগুলোতে যখন 6 মাস শীত থাকে, 6 মাস যখন গরম থাকে, ওই গরমের যে উৎপাদনটা করে শীতের জন্য তারা রিজার্ভ করে, এটার নাম সাইলেজ। আমাদের তো সারা বছর পাওয়া যাচ্ছে, কেন আমি সাইলেজে যাব? আমাদের তো শুধু বর্ষার তো যে 2.5 মাস। ভাই 2.5 মাস আপনি খেয়ার কোটা দিয়ে তো ম্যানেজ করে নিতে পারছেন, তাও সব জায়গায় পানি উঠে না ভাই। আমি কেন সাইলেজ চিল্লাচ্ছে আমি তো বুঝতেছি না। আমরা যদি সাইলেজ করতে চাই তাহলে ভালো করে বাংকার করে সুন্দর করে, ভাই বাংকার করবেন সাইলেজ। আমি এমনও লোক আছে, বলবো না, আমি দেখে আসছি যেগুলো সাইলেজের মধ্যে পড়ে না সেগুলোকে মেশিনে কাটিং করে যা তা ভরে সাইলেজ খাওয়াচ্ছেন। আপনার নতুন খামারি বুঝেন না, বলছে আপনারা ভাই এটা খাওয়ালে অনেক দুধ হয়, আপনি খাওয়াচ্ছেন। গরুর কী হচ্ছে আপনি জানতেছেন না। আপনি ওনাকে বলেন যে গিভ মি দ্য ইউ রিপোর্ট, যে আপনি আমার রিপোর্ট দেন যে আপনার সাইলেজের মধ্যে কী পরিমাণ 14% আছে, কী পরিমাণ সব ঠিক আছে কিনা, সেই রিপোর্টটা আমাকে দেন। দিতে পারবে? চান না? 5টা সাইলেজ কোম্পানির কাছে বলেন যে ভাই আপনি যে সাইলেজ তৈরি করছেন তো সেটার আপনি আমাকে ল্যাব থেকে ফুড ম্যানেজমেন্টের ইয়াটা দেন, কত কি আছে, তাও তখন আপনি নেন তার থেকে। বললাম আমি সাইলেজ তৈরি করছি ভাই, আমি তো বলি আমি এখন ধরেন কথা কন্টিনেন্টাল হোটেলের শেফের মতো আমি চিকেন তৈরি করতে পারি। আচ্ছা দেখতে তো হবে আমাকে। কথাগুলো আই এম সরি টু সে, কেউ আমার কথাটা অন্যদিকে নিয়েন না, আমি যা বলছি সবার ভালোর জন্য বলতেছি, সবার জন্য ভালো। আমি কাউকে ছোট করে বলতেছি না। যদি আপনার সাইলেজ যদি সত্যিই ভালো হয়ে থাকে, আপনি সেই ল্যাবের টেস্টের রিপোর্টটা অ্যাটাচমেন্ট করেন। এই 6 মাস আগে যেটা করছেন সেটা না, যখন যেই লটটা তৈরি হচ্ছে সেই লটটার ল্যাব রিপোর্টটা প্রতিটা ভেন্ডরকে আপনার প্রোভাইড করবেন, সাপ্লায়ারকে, যে ভাই আমি এটা আমার এই লেভেলটা আছে, তুমি এটা দেখে নাও। ওই 5 বছর আগে একটা টেস্ট করে নিয়ে আসছেন সেটাই সে এখনকার সাইলেজে দিয়ে দিচ্ছেন, হবে না। অনেক সময় তো আবার কেউ ইন্টারনেট থেকে ডাউনলোড করে দিয়ে দিয়েছেন, ডাউনলোড করে দিবে, সে যদি প্রুভ করে সে হলে তার আইনগত ব্যবস্থা নেবে। হোয়াট এভার, আমার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটাকে রিকভার করে দিতে পারবে? করে দেবেন? কে দেবেন? এর আগে একবার আমার ভুসিতে প্রবলেম হচ্ছে, আমার গরু সব পেট ফুলে গেছিলো। শাকিল ভাই নামে একজন ভুসি, ওনার দোষ না, উনি যে সব চেন সেই চেনটা ভালো ছিল না। তা এই ক্ষতিগুলো আমাদের হয়, আমরা কাকে ধরবো? আমার কথা হচ্ছে এখন থেকে প্রাণী সম্পদ অধিদপ্তর উচিত যে ভুসিটা ইম্পোর্ট হচ্ছে সেটা ল্যাব টেস্টের মাধ্যমে যেন ভুসির বডিতে থাকে, টাইম ডিউরেশনটা থাকে, যে হাউ মেনি, এটা কতদিন মতো এই ভুসিটা ব্যবহার করতে পারবো। মানুষের খাদ্যের যেই এক্সপায়ার ডেট থাকে, ভুসির মধ্যে এক্সপায়ার ডেট আসা উচিত, নাহলে এনিমেলটা বলতে পারে না, বাট তাকে তো জোর করে খাওয়াচ্ছি আমরা। যখন ভুসি খায় না গরু তখন বুঝি ভুসির অনেক গন্ধ আছে। আস্তে আস্তে বলবো প্রশাসনিকভাবে এই ভুসিটার দিকে একটু নজরদারি করা উচিত, যে এক্সপায়ার ডেট, উৎপাদন ডেট এবং এক্সপায়ার ডেট দুইটাই যেন এটার মধ্যে লেখা থাকে, তাহলে এই গরুগুলো এনিমেলগুলো ভালো থাকবে। আপনি দেখবেন ব্রয়লারের ফিডে অনেক সচেতনতা, মাছের ফিডে অনেক সচেতনতা, এনিমেলের ফিডে, আমাদের গরুর ফিডে বা ছাগলের ফিডে কোনো ধরনের এই ধরনের কোনো লেবেল লাগানো নাই। আপনার ব্রয়লার ফিড কিনতে যান, দেখুন এক্সপায়ার ডেট লেখা আছে বস্তার মধ্যে। আমাদের গরুর ভুসির মধ্যে লেখা আছে ভাই, কেন ভাই? আমরা টাকা দিয়ে কিনতেছি না? 1700 টাকা ভুসির বস্তা এখন গমের। তো এই জিনিসগুলো সরকারের কাছে অকুল আবেদন আমার এবং আপনাদের মাধ্যমে সবার দর্শকরা যেখান থেকে আছে, আমরা এই জিনিসগুলো গুরুত্ব দিই, সবাই এই জিনিসগুলোর কথা বলি। আর সরকারের কাছে বারবার রিকোয়েস্ট করে আসতেছি, ডেয়ারি সেক্টরকে বাঁচাতে গেলে কারেন্টের বিলটাকে কমার্শিয়াল না করে রেসিডেন্ট করা উচিত। আমরা খামারিরা ভালো নেই, এই এক কারেন্টের জ্বালায় অনেক খামারি বন্ধ হয়ে গেছে। নর্মাল ফ্যাক্টরিতে বিল আসে 5,000 টাকা, আমাদের খামারে বিল আসে 25-30 হাজার টাকা। এগুলো আমাদের পক্ষে সম্ভব না সার্ভাইভ করা। আর খামারের আইনের ব্যবস্থাটা আরও স্ট্রং করা উচিত, এনিমেলের লাইফ ইন্স্যুরেন্স করা উচিত, যেটা একটা খামারির জন্য সাপোর্টেড হইতে পারে। দেখেন আমার আজকে যদি ইন্স্যুরেন্সের ব্যবস্থা থাকতো, আমি কিছুটা হইলেও সাপোর্ট পাইতাম, আমি ঘুরে দাঁড়াতে পারতাম। আজকে কী হয়েছে? কিছুই পাই না আমরা। সরকার এনিমেলের যে ইন্স্যুরেন্সটা আছে সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। আমরা কেন টাকা দেবো না? যদি আমি এটা সাপোর্ট কিছু পাই, আমি কেন? আমার গাড়ি ইন্স্যুরেন্স করাচ্ছেন, এনিমেল ইন্স্যুরেন্স করেন, ফ্যাক্টরি আছে, হ্যাঁ, তো এনিমেল ইন্স্যুরেন্সটা একটু স্ট্রংলিভাবে করেন এবং এমন অর্গানাইজেশন দেন যেটা যে গরু কিছু হইলে ওই 9-6 যেমন না বোঝে আমাদের, ভাই আপনার গরু পেট ফেলে গেছে, ভাই গরু মরছে, কোনো কোনো কারণে তো গরুটা মরছে, গরু পুড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এই ব্যাপারগুলো যাতে ইন্স্যুরেন্স কোম্পানি লক্ষ্য করা হোক। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা চোখে দেখবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আমিও যারা ভিডিওটা দেখছেন এখানে অনেকের বিপক্ষে কিছু কথা বলা হয়ে গেছে। আসলে আলোচনার জন্য আমরা কথা বলেছি, শিক্ষার জন্য কথা বলেছি, জানার জন্য করেছি, সচেতনতার জন্য করেছি। তাই কেউ পার্সোনালি কেউ কারোর নিজেদের দিকে টেনে নেবেন না। আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। আমরা জাভেদ ভাইয়ের তার অভিজ্ঞতা নিয়ে আমরা কিন্তু তার সাথে আলোচনা করবো। সেই ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।